নমস্কার, আমি আনএকাডেমির ক্লাস এডুকেটর কমলেন্দু স্যার সবাইকে শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন জানাচ্ছি। আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যে ফ্রি ক্লাসগুলি হয়ে থাকে, আজকের এই ক্লাসটি তারই একটি অংশ। আমি সামগ্রিক ক্ষেত্রে শিক্ষার যে অসাম্য আমাদের দেশে আছে, সেই সঙ্গে এই কোভিড-19 পিরিয়ড অর্থাৎ করোনা অতিমারী পরিস্থিতিতে শিক্ষায় অসাম্যের যে সামগ্রিক পরিস্থিতি, সেটি উল্লেখ করছি। অন্যান্য যে আমাদের যে অসাম্য রয়েছে শিক্ষায়, তার পাশাপাশি আমি কমলেন্দু স্যার দীর্ঘদিন এই কম্পিটিটিভ ডোমেইনে রয়েছি। বহু ছাত্রছাত্রীদের চাকরির মুখোমুখি এনে দাঁড় করিয়েছি। সেই যোগ্যতা বলে আমি এখন আনএকাডেমি ক্লাস এডুকেটর হিসেবে রয়েছি। তাই আমি বলবো, যারা আগামীতে WBCS এর মতো সম্মানজনক চাকরি এনজয় করতে পারো, তার জন্য আনএকাডেমির ক্লাস লার্নার হিসেবে নিজেদেরকে এনরোল করো এবং আনএকাডেমির যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করো। আমরা জানি ভারতীয় শিক্ষা ক্ষেত্রে যে দৈন্যতা প্রাচীন কাল থেকে চলে আসছে, আজ হয়তো সেই পরিস্থিতি আমাদের নেই, কিন্তু তবুও শিক্ষায় এদেশের সকল শ্রেণী, বর্ণ, জাতি, ধর্মের মানুষ সমানভাবে অংশগ্রহণ করতে পারছে বোধহয়, সে কথাও আমরা বলতে পারি না। তবুও আমরা সেই তোল চতুষ্পাঠী গুরুকুলমুখী যে শিক্ষাক্রম, তা থেকে একটা উন্নততর পরিস্থিতিতে পৌঁছেছি। অন্তত ব্রিটিশ সমসাময়িক পরিস্থিতি থেকে শুরু করে আমরা স্বাধীন ভারতেও শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন করে এদেশের সামগ্রিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা অনুকূল পরিস্থিতি অন্তত গড়ে তোলা সম্ভব হয়েছে। তবু এদেশের শিক্ষাক্ষেত্রে যে চিরাচরিত অসাম্য, যেমন তার লিঙ্গগত, সুযোগ সুবিধাগত, পিছিয়ে থাকার উপজাতিগত, তাদের সুযোগ সুবিধা থেকে যেভাবে তারা বঞ্চিত হয়, সেই দৃষ্টিকোণ থেকে একটা অসাম্য তো রয়েছে। সেই সঙ্গে কোভিড-19 তথা করোনা মহামারী বা অতিমারী পরিস্থিতিতে সেই অসাম্য বোধহয় যেন আরও কয়েক ক্রোশ বৃদ্ধি পেয়েছে। একথা আমাদের জানা যে এবছর ফেব্রুয়ারি থেকে ইউরোপ তথা গোটা বিশ্বে এই অতিমারী ছড়িয়ে পড়তে থাকে। আমরাও মার্চের শেষ দিক থেকে এই পরিস্থিতির
শিকার হতে থাকি। বড় বড় লকডাউন আমাদেরকে এই কঠিন রোগ থেকে যাতে মুক্ত রাখা যায় তার জন্য আমরা পালন করেছি, এবং গোটা দেশ জুড়ে সেই সূত্রে মার্চ থেকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও এই নভেম্বরে অনেক কলেজ খোলার একটা চেষ্টা চলছে দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু তবুও যেন একটা ভয় আমাদেরকে পিছু তাড়া করছে। কিন্তু অতি সম্প্রতি আমাদের রাজ্য সরকার স্কুলগুলি আপাতত বন্ধ থাকবে সেরকম ঘোষণা করেছেন। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের এই যে একটা ধারাবাহিক লকডাউন, তার ফলে শিক্ষাক্রম সম্পূর্ণ বদলে যেতে শুরু করেছে। কেরালার মতো 100% শিক্ষার হার যেখানে, সেখানেও আমরা ছাত্রছাত্রীদের প্রবলভাবে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করছি। এই রকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা সঠিক কিভাবে, কোন পথে এর সমাধান খুঁজব, বোধহয় আমরা এখনো তা ভেবে উঠতে পারিনি। সেই সঙ্গে প্রাইভেট স্কুলগুলির ফিজ নিয়ে জুলুম এবং সেই বিচার এখন সুপ্রিম কোর্টে অপেক্ষা করছে। অনেকে হয়তো এই পরিস্থিতিতে বাচ্চাদের পাঠ্যক্রমে রাখতে পারছে না, যারা ফিজ দিচ্ছে না তাদের অনলাইন ক্লাসগুলো বন্ধ রয়েছে। সুতরাং এই রকম একটি কঠিন এবং দীর্ঘ সময়ব্যাপী গোটা দেশের শিক্ষাক্রম স্তব্ধ হয়ে যাওয়ার পেছনে যারা সম্ভ্রান্ত পরিবারের ছাত্রছাত্রী, তারা হয়তো অনলাইনের সুযোগ সুবিধা নিয়ে নিজেদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারছে, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের, তারা অনলাইনের সুযোগ সুবিধা না নিতে পেরে ক্রমশই পিছিয়ে পড়তে শুরু করেছে। আমাদের শিক্ষাক্রমের অভ্যন্তরীণ যে চিরাচরিত অসাম্য, সেগুলি নানা ধরনের, বিশেষ করে যেমন একাডেমিক, অর্থাৎ ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে পঠন পাঠনের সুযোগ সুবিধা এদেশের সকল ছাত্রছাত্রীদের সম্ভব হয় না। জেন্ডার বেসড, অর্থাৎ লিঙ্গগত অসাম্য বৈষম্য আমাদের দেশে চিরাচরিত। সেক্ষেত্রে নারীরা ক্রমশই শিক্ষায় পিছিয়ে থেকেছে। অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ সমস্যা, অর্থাৎ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা অংশের পরিবারগুলি তাদের সন্তান সন্ততিদেরকে তাদের যোগ্য শিক্ষা থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত করতে বাধ্য হচ্ছে। এছাড়া জাতিগত রেশিয়াল পার্থক্য রয়েছে, সেখানে জাতি উপজাতি সম্ভ্রান্ত এই যে অনেকেরই যা দেখা গেছে যে শিক্ষায় তারা কোনো না কোনোভাবে পিছিয়ে রয়েছে। তাহলে আমাদের দেশের শিক্ষাগত ক্ষেত্রে সমস্যাগুলি কি? ইন্ডিয়া that registered the second highest populated country, আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ, অথচ গোটা বিশ্বের জিওগ্রাফিক্যাল সারফেস যদি আমরা ধরি, মানুষ বসবাস করে, সেই রকম আমরা গোটা বিশ্বের মাত্র 2.4% স্থান জুড়ে রয়েছি, এবং যেখানে গোটা বিশ্বের 17%
জনভার আমাদের বহন করতে হচ্ছে। সেই রকম একটি পরিস্থিতিতে শিক্ষা যে নানাভাবে অবহেলিত হচ্ছে, তা প্রশাসনিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, জনচেতনাগত দিক থেকে, তার ফলে চিরাচরিত দৃষ্টিকোণ থেকে একটা বৈষম্য, অসাম্য শিক্ষায় আমরা চিরাচরিতভাবেই লক্ষ্য করছি। তার একটি অন্যতম হচ্ছে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি, আউট অফ স্কুল। ইউনিসেফ 2016 সালে 2011 সালের জনগণনাগত পরিসংখ্যানকে কাজে লাগিয়ে আউট অফ স্কুল চিলড্রেন ইন্ডিয়া কেস স্টাডি এরকম একটি তারা গবেষণা করেছেন। There was showed that an immense amount of students have been excluded from the school already. বহু ছাত্রছাত্রী অর্থাৎ বহু শিশু যারা স্কুলের বাইরে থেকে গেছে। Though it is true that it is 2020, অর্থাৎ আমরা হয়তো 2016 সালের পরিসংখ্যান দেখে অথবা 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী 2016 সালের চিত্র দেখছি, কিন্তু আজকে আমরা 2020-তে রয়েছি। এর মধ্য দিয়ে কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে, সে কথা আমরা স্বীকার করব। তা সত্ত্বেও শিক্ষায় অসাম্য, যেটি একটি চিরাচরিত ভারতীয় ব্যাধি বলে আমরা মনে করি, তা আরও ঘনীভূত হয়েছে। চিরাচরিত সমস্যাগুলির পাশে আমরা এই যে অতিমারী আবহে আমরা দীর্ঘদিন অবস্থান করছি, সেখানে শিক্ষা বোধহয় সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে। তার ফলস্বরূপ শিক্ষায় অসাম্য আরও বৃহত্তর জায়গা নিচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা শিক্ষার যে অসাম্যমূলক পরিস্থিতি দেখছি, তা হল inequality in the field of education in India is very common because of the economic problem. আর্থিক দৃষ্টিকোণ থেকে আজকের শিক্ষা যে ব্যয়বহুল হয়ে উঠেছে, সেখানে বহু পরিবার যারা মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠানগুলিতে তাদের শিশুকন্যাদের, পুত্রদেরকে ছাত্রছাত্রী রূপে সেখানে প্রবেশ করাতে পারছে না। মেনি আর দ্য স্টুডেন্টস অফ ইংলিশ মিডিয়াম স্কুলস, যেখানে অবস্থা সম্পন্নরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে দিয়ে ঝা চকচকে ফ্লোরে এবং উন্নত পরিকাঠামোর মধ্যে দিয়ে তাদের শিক্ষাকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারলেও সরকারি স্কুলগুলিতে সেই ধরনের ব্যবস্থা গড়ে তোলা যাচ্ছে না। ফলে বহু সরকারি স্কুল এখন ছাত্রাভাবে ভুগছে, একথাও যেমন সত্যি, আবার বহু ছাত্রছাত্রী স্কুলের বাইরেও থেকে যাচ্ছে। ইভেন দ্য নাম্বার অফ প্রাইভেট কোচিং সেন্টার, এছাড়া বহু প্রাইভেট কোচিং সেন্টার সেখানে সম্পন্ন পরিবারের ছাত্রছাত্রীদেরকে আরও বুস্ট আপ করছে। ফলে তারা আগামীতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইআইটির মতো বিভিন্ন ধরনের মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠানে তারা শিক্ষা নিয়ে পরবর্তী জীবনে তারা যথেষ্ট উন্নত অবস্থায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারছে, যা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব হচ্ছে না। এছাড়া রয়েছে জেন্ডার বেসড সোশ্যালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণের মধ্য দিয়ে যে সামাজিক শিক্ষা আমরা শৈশব থেকে লাভ করি, সেই শিক্ষায় আমরা আমাদের পূর্বসূরীরা লিঙ্গকে প্রাধান্য দিয়ে পুরুষতান্ত্রিকতার ঐতিহ্য মেনে পুরুষ সন্তানদের বা পুত্র সন্তানদের হয়তো শিক্ষাক্ষেত্রে অনেক
বড় সুযোগ সুবিধা দেয়া হয়, যেখানে কন্যা সন্তানদেরকে কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে অবহেলার চোখে দেখা হয়। চাইল্ড ম্যারেজ আর কমন ডিউ টু দিস, অ্যান্ড as lockdown brings an unexpected future to many families, বিশেষ করে এই অতিমারি আবহে, যেখানে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, অনলাইনের সুযোগ সুবিধা সব পরিবারের ছাত্রছাত্রীরা নিতে পারছে না। ফলে বহু পরিবার এই লকডাউন পরিস্থিতিতে তথা অতিমারি পরিস্থিতিতে নিজেদের ভবিষ্যৎকে ক্রমশ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। বাবা মা এই সুযোগে ভাবছেন, তাহলে এই কন্যার বোঝা না বয়ে তাদেরকে কন্যা দায়ের কাজটি মিটিয়ে নেওয়া যায়। ফলে বহু বাবা মা এই শৈশবেই কন্যা বিদায় দিচ্ছে বাল্যবিবাহের নাম করে। এটি একটি ধ্রুব সত্য এবং বহু কাগজ, বহু গবেষণাপত্র, বহু জার্নাল এই বিষয়ে আলোকপাত করছে। তাহলে এই কোভিড-19 পিরিয়ডের যে সার্বিক পরিস্থিতি এবং যেভাবে এই পরিস্থিতিতে শিক্ষাক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষায় অসাম্যের চিরাচরিত উপাদানগুলিকে আরও বলিষ্ঠতর করছে, তা যদি আমরা সংক্ষেপে দেখতে থাকি, তাহলে আমরা হয়তো বিষয়টি সম্পর্কে আরও বেশি অবগত হতে পারব। সেখানে আমরা দেখছি schools and higher institutes have been closed since March। একথা আমরা জানি যে মার্চ থেকে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। কিন্তু এই পরিস্থিতিতেও আমাদের দেশের শিক্ষাক্রম অনলাইন সুযোগ সুবিধার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু একথা ঠিক যে মুখোমুখি শিক্ষাদানের যে সুযোগ সুবিধা আমরা এতদিন পেয়েছি এবং ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছে, সেই মধুর সম্পর্ক এর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধার বদলে একটা কৃত্রিম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা শিক্ষা পাচ্ছি। অনলাইন এডুকেশন অনেক পরিবারের কাছে থ্রেট বা হুমকির মতো, তার কারণ অনলাইন শিক্ষা ব্যবস্থাকে ধারাবাহিক করতে অনেক কিছুর প্রয়োজন হবে। তার কারণ ইলেকট্রিসিটি, গুড নেটওয়ার্ক, সেই সঙ্গে ডিভাইসেস, ল্যাপটপ, মোবাইল অথবা কম্পিউটার, এইগুলি অনলাইন শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। একথা সত্য যে সম্ভ্রান্ত পরিবারগুলি তথা অবস্থা সম্পন্ন পরিবারগুলি হয়তো তাদের সন্তান সন্ততিদের জন্য এই ব্যবস্থাদি করতে পারছে, কিন্তু একটা বড় অংশের পরিবার তাদের সন্তান সন্ততির জন্য এইগুলি দিতে পারেনি। ইন এ ক্লাস এ স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ, যেখানে আমরা বলি অফলাইন মোডে ছাত্রছাত্রীরা অনেক বেশি আগ্রহী থাকতে পারে এবং ছাত্রছাত্রী মনোযোগী কিনা, পঠন পাঠনে মনোযোগী কিনা তা শিক্ষক সরাসরি উপলব্ধি করতে পারেন। আবার কোনো ছাত্রের কিছু প্রয়োজন হলো কিনা, বুঝতে পারলো কিনা, তা তাদের ইনসাইট দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করতে পারেন। কিন্তু এই অনলাইন এডুকেশন ভিডিও অডিও সিস্টেমের মধ্য দিয়ে তা উপলব্ধি করা যায় না। অনেক ছাত্রছাত্রী ভিডিও অডিওকে মিউট করে যদি সেই পঠন পাঠন থেকে বাইরেও থাকে, তা শিক্ষকের পক্ষে বোঝা কোনোভাবেই সম্ভব নয়।
সেই জন্যে এই পদ্ধতিতে শিক্ষাক্রমের ব্যবস্থা হলেও যারা এই সুযোগ সুবিধায় রয়েছে তারাও যেমন ইনঅ্যাটেন্টিভ হয়ে অথবা শিক্ষার বাইরে থেকে নিজেদেরকে পিছিয়ে দিতে পারে, আবার যারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা তো বাইরেই থেকেই যাচ্ছে। প্রাইভেট স্কুলগুলি এই পরিস্থিতিতে হয়তোবা অনলাইন এডুকেশনের কিছু ব্যবস্থা করলেও তারা তথাকথিত ভাবে যে ধরনের ফিস, ফুডিং, ভেহিকেল চার্জেস সমস্ত কিছু নিয়ে যে ফিস তারা ছাত্র ছাত্রী পিছু ধার্য করত সেটাই তারা দাবি করছে। অনেক ক্ষেত্রে হয়তো কোনো কোনো স্কুল এই আবহে তাদের ফিস বাড়িয়েওছে। তো সেখানে আমরা একটা মর্মান্তিক পরিস্থিতি লক্ষ্য করেছি এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা গিয়ে মীমাংসার জন্য অপেক্ষা করছে। অনেক কলেজ বিশ্ববিদ্যালয় এই অনলাইন ব্যবস্থা চলছে, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ধরনের পঠন পাঠন তা অনলাইনে সবসময় যথাযথ হতে পারে সেরকম অসুবিধে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে। আবার অনলাইনের এই শিক্ষাক্রমে অনেকে অংশ নিতে না পেরে বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বিভিন্ন ক্ষেত্রে যতটুকু খবর পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে, তাতে আমরা লক্ষ্য করেছি যে অনলাইন এডুকেশন সিস্টেমে সবচেয়ে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে কতগুলো ক্ষেত্রে, তা যেমন টেকনোলজিক্যাল প্রবলেম, অর্থাৎ যে ধরনের প্রযুক্তির মধ্য দিয়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা চলছে তার ফলে অধিকাংশ ছাত্রছাত্রী সেই প্রযুক্তির সহায়তা পাচ্ছে না। সেখানে নানা ধরনের সমস্যা রয়েছে, কখনো নেটওয়ার্ক সমস্যা, কখনো প্রযুক্তিগত উপলব্ধির ক্ষেত্রে সমস্যা। ফলে শ্রেয়া তোবিয়াস নামক একজন ভলান্টিয়ার, যিনি টিচ ফর ইন্ডিয়া এই ধরনের একটি প্রতিষ্ঠানে কাজ করছেন, তিনি এই পরিস্থিতিতে দিস কাইন্ড ডোন্ট হ্যাভ দ্যাট টিচ ইজ কনফিউজিং ফর দেম, অর্থাৎ অনেকে প্রযুক্তিগত দুর্বলতার কারণে শিক্ষা গ্রহণ করতে পারছে না, অনেক শিশু এর ফলে বঞ্চিত হচ্ছে। এছাড়া রয়েছে স্মার্টফোন প্রবলেম, অর্থাৎ যদি অন্তত ল্যাপটপ বা কম্পিউটার না থাকে তাহলে অন্তত এই ধরনের এডুকেশনের জন্য একটা স্মার্টফোন আবশ্যিক। এবং যদি কোনো বাড়িতে একাধিক শিশু থাকে অনলাইন এডুকেশন নিতে গেলে, তাহলে একাধিক স্মার্টফোন, যা অন্তত খেটে খাওয়া সাধারণ পরিবারের ক্ষেত্রে একটা ব্যয়বহুল পরিস্থিতি, যা অধিকাংশ ক্ষেত্রেই বাবা মায়েরা সেগুলি দিতে পারছে না। এছাড়া এই অনলাইন ব্যবস্থার মধ্য দিয়ে যে শিক্ষাক্রম চলছে সেটি অত্যন্ত আর্টিফিশিয়াল পরিস্থিতি, তাতে কোনো সন্দেহ নেই। ইট হ্যাজ বিন reported that online education system is an artificial field for spreading education which is not better in quality than basic class system in schools, অর্থাৎ স্কুলে শিক্ষক মহাশয়রা যেভাবে
অফলাইন মোডে ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে একটা কোয়ালিটি এডুকেশন দিতে পারতেন, তা এই ধরনের এডুকেশনের মধ্য দিয়ে সেটা সম্ভব হচ্ছে না। ফলে এর ফলেও একটি চরম পরিস্থিতি তৈরি হচ্ছে। ইন্টারনেট অ্যান্ড ডিভাইস আ মেজর প্রবলেম। এ কথা ঠিক যে গোটা ভারতবর্ষে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছে, 4G ব্যবস্থা চালু হয়েছে, 5Gর জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু তা সত্ত্বেও যদি আমরা লক্ষ্য করি, দেখা যাবে যে স্ট্রং নেটওয়ার্ক সিস্টেম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেটা পাওয়া যাচ্ছে না। এছাড়া এই এডুকেশনে থাকতে গেলে যেটা দরকার, যে একটা স্মার্টফোন বা ল্যাপটপ, সেটি হয়তো ফ্লিপকার্ট বা অ্যামাজনের মধ্য দিয়ে অনেকেই ইএমআই ব্যবস্থার মধ্য দিয়ে ক্রয় করতে পারছেন এবং তাদের সন্তান সন্ততিদেরকে ব্যবস্থা করে দিতে পারছেন। কিন্তু সেটি বহু পরিবারের পক্ষেই সম্ভব হচ্ছে না। বিশেষ করে ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহারের মতো প্রবণতা আমাদের দেশের মুসলিম মানুষের মধ্যে রয়েছে। ফলে সেই সব পরিবার এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এইটুকু সুযোগ সুবিধা যারা এই অতিমারী পরিস্থিতিতে, অর্থাৎ অনলাইন শিক্ষাক্রমের মধ্য দিয়ে হয়তোবা কেউ ডিভাইস এবং নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে থেকে তারা নিজেদের পাঠ্যক্রমকে বয়ে নিয়ে যেতে পারছে, এগিয়ে নিয়ে যেতে পারছে, কিন্তু এই পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠ পরিবার যাদের সন্তান সন্ততিরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে তারা আরো পিছিয়ে পড়ছে। অন দ্য আদার হ্যান্ড, প্রবলেম অফ ইন্টারনেট ইজ ভেরি ডেঞ্জারাস। যেটা বলছিলাম যে সব জায়গাতে সমানভাবে ইন্টারনেট পরিষেবা যে চালু আছে, বা এই এয়ারটেল, জিও, ভোদাফোনের মধ্য দিয়ে তা সঠিকভাবে সরবরাহ হচ্ছে তা নয়। ফলে এই শিক্ষক মশাইরা যা বলছেন তার অডিও ভিডিও অস্পষ্ট হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে কথা কেটে যাচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা ছাত্র শিক্ষকের মধ্যে এই অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে যে পারস্পরিক যোগাযোগের একটা সুযোগ, তা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এটিও একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যার পরিণতি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়ার মধ্য দিয়ে জানতে পারছি যে এদেশের বহু ছাত্রছাত্রী শুধুমাত্র অনলাইন শিক্ষাক্রমে নিজেদেরকে ধরে রাখতে না পেরে, অথবা পারিবারিক অক্ষমতার কারণে অনলাইনের সুযোগ সুবিধা না নিতে পেরে বহু মেধাবী ছাত্রছাত্রী ইতিমধ্যেই আত্মহত্যা করেছে। সেই আত্মহত্যার মূল কারণ হিসেবে আমরা যা দেখছি তা হলো তারা এই অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না। তাদের ডিভাইস, ইন্টারনেট ও অন্যান্য সুযোগ সুবিধার না থাকার ফলে, তার ফলে সেখান থেকে তারা আবেগতাড়িত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাদের পারিবারিক পরিস্থিতির কথা ভেবে তারা বলতেও পারছে না যে আমাদের একটা স্মার্টফোন দাও, একটা নেট ব্যবস্থা দাও, একটা ওয়াইফাই ল্যাপটপ দাও। ফলে সেখান থেকেও তারা হতাশ হচ্ছে। এছাড়া যারা এই পাঠ্যক্রমে অংশ নিতে পারছে না, অথচ তাদেরই বন্ধুবান্ধব যারা এই পাঠ্যক্রমে অংশ নিচ্ছে, তারা অন্তত কিছুটা হলেও শিক্ষায় এগিয়ে যাচ্ছে, এই হতাশা থেকেও অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করছে। এছাড়া যেটা রয়েছে যে হয়তো সব কিছুই রয়েছে কিন্তু নেটওয়ার্ক নেই, সেখানেও তারা অনেকে ফ্রাস্ট্রেটেড হচ্ছে। এছাড়া মানসিকভাবে যারা অনেকটা পিছিয়ে রয়েছে তাদের মধ্যে একটা হতাশা আসছে। এছাড়া সেলিব্রিটিদের আত্মহত্যার মধ্য দিয়েও অনেক ছাত্রছাত্রী হয়তো এই আত্মহত্যা প্রবণতা তাদের মধ্যে বাড়ছে।
সবচেয়ে দুঃখজনক এবং আবেগতাড়িত ঘটনা বলতে আমরা যেটি নোট করেছি সেটি হচ্ছে কেরালা রাজ্য, যেখানে 100% মতো শিক্ষার হার। সেখানে মার্চ 25 থেকে জুলাই 10 তারিখের যে তথ্য, তাতে আমরা লক্ষ্য করেছি প্রায় 66 জন মেধাবী ছাত্রছাত্রী কেরল রাজ্যে সুইসাইড করেছে, আত্মহত্যা করতে বাধ্য হয়েছে অথবা আত্মহত্যায় চলে গেছে। এটি আমাদের কাছে অত্যন্ত দুঃখের। তাহলে সরকার কি করছে, অথবা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কোনো সহায়ক কর্মসূচি গৃহীত হয়েছে কিনা, এই বিষয়টি আমাদের অবশ্যই দেখা প্রয়োজন। আমরা সরকার তথা প্রশাসনিক ক্ষেত্রে যে উদ্যোগ দেখছি তা প্রশংসার যোগ্য। সরকার আপ্রাণ চেষ্টা করছে এই পরিস্থিতিতে দেশের সার্বিক শিক্ষাক্রম যাতে থমকে না দাঁড়ায়। আমাদের মতো একটি সাধারণ মাথাপিছু গড় আয়ের দেশে, যেখানে আমরা উন্নয়নশীল তকমায় আজও রয়েছি, সেখানে সরকারের কতগুলি প্রতিবন্ধকতা রয়েছে। তাছাড়া এই জনবহুল দেশে এত যুব সম্প্রদায় যেখানে রয়েছে, তাদের সকলকে এই সুযোগ সুবিধা দিয়ে শিক্ষা ব্যবস্থাকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো সরকারের পক্ষেই অনেকটা চাপ সৃষ্টি করছে। তা হলেও আমরা দেখছি বহু প্রকল্প সরকার ইতিমধ্যেই চালু করেছে, যেমন সাইয়াম, স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপিরিং মাইন্ডস। এটি একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেটি মানব সম্পদ মন্ত্রক, কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক এটি চালু করেছে। ইতিমধ্যে প্রায় 50,000 ছাত্রছাত্রী সেখানে সাবস্ক্রাইব করেছে এবং তারা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যেটি মার্চের 23 তারিখ থেকে চালু হয়েছে 2020। এছাড়া সরকারের আরেকটি উদ্যোগ, যেটি দীক্ষা ই পাঠশালা বলে, NROER, ন্যাশনাল রিপোজিটরি of Open Education Resource, NIOS, National Institute of Open Schooling, and other IT Information Technology Initiative, E-Jantra, Robotics Education, FOSSEE, Open Source Software for Education, ভার্চুয়াল ল্যাবস অ্যান্ড স্পোকেন লার্নিং প্রোগ্রাম। এই অত্যন্ত ব্রিলিয়ান্ট কর্মসূচিগুলি এই করোনা অতিমারী আবহে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই চালু করেছে এবং ইতিমধ্যেই অনেকে তার সুযোগ সুবিধাও নিচ্ছে। মেনি অফ দিস প্ল্যাটফর্ম আর রান বাই দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ, অর্থাৎ NCERTর মাধ্যমে এই প্রোগ্রামগুলি চলছে এবং এর সঙ্গে মানব সম্পদ মন্ত্রক, কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক সহযোগী হিসেবে কাজ করছে। এছাড়া the National Digital Library has been accessed by more than 43,000 readers। যে ডিজিটাল লাইব্রেরি চালু হয়েছে তাতে প্রায় 43,000
ছাত্রছাত্রী তাদের নিজেদের নাম এনরোল করেছেন এবং তারা সুযোগ সুবিধা পাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি যুগান্তকারী ঘটনা ইতিমধ্যেই ঘটিয়ে ফেলেছে। তা হলো আহ, শিক্ষক এবং শিক্ষাকর্মী এ, এবং অ্যালুমিনিদের সাহায্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই দুস্থ ছাত্রছাত্রীদেরকে স্মার্টফোন এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি দিয়ে তাদের পঠন পাঠন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটি গোটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা অভূতপূর্ব নিদর্শন হিসেবে আমরা মনে করছি। তবুও সমালোচনার কিছু জায়গা তো অবশ্যই থেকে যায়। তা হলো হাই চাইল্ড ম্যারেজ রেট in the lockdown is somehow influenced by those educational barriers, namely net and device problem in poor families. অর্থাৎ এই অতিমারী আবহে যে সকল পরিবার অনলাইন ডিভাইসেস অ্যাপারেটাস দিয়ে তাদের পুত্রকন্যাদের সাহায্য করতে পারল না, বিশেষ করে কন্যা সন্তানদের ক্ষেত্রে বাবা মা এক চরম সিদ্ধান্ত নিতে শুরু করেছে। তা হলো তাদেরকে বাল্য বিবাহের মধ্য দিয়ে বাবা মা নিজেদের ভার লাঘব করতে চাইছে। কারণ তারাও নানা আর্থিক অনটনের মধ্যে রয়েছে। এই পরিস্থিতি প্রশাসনিক তরফ থেকে কতখানি কতখানি পরিচর্যা করতে পারছে সে বিষয়ে সন্দেহ থেকে যাচ্ছে। Unstoppable claim of fees by the private school and matter is proceeded to the Supreme Court of India. বিশেষ করে বেসরকারি স্কুলগুলি যেখানে প্রচুর প্রচুর টিউশন ফিজ এবং অন্যান্য ফিজ নিয়ে তারা বাচ্চাদের শিক্ষাদানে রয়েছে, তারা এই করোনা অতিমারী আবহে কোনো রকমভাবেই তাদের ছাত্রছাত্রীদের ফিজ থেকে ছাড় দিতে পারছে না। সরকার বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সরকার অনেক পরামর্শ দিলেও তারা সেগুলো শুনছেন না। ফলে সেই মামলা হাইকোর্ট হয়ে এখন সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেছে। এই নিষ্ঠুরতা বোধহয় না করলেই পারত এই স্কুলগুলি। Poor students who are unable to continue online classes must be helped by the government, but this hasn't been shown till now. যে সকল দরিদ্র ছাত্রছাত্রী এই কঠিন পরিস্থিতিতে অনলাইন শিক্ষাক্রমের মধ্যে থাকতে পারছে না, সরকার কেন্দ্র রাজ্য সরকার যদি তাদেরকে অন্তত এই অনুকূল ব্যবস্থা করে কিছুটা তাদের সহায়তা করত, তাহলে বোধহয় আমরা এতগুলি মেধাবী ছাত্রছাত্রীদেরকে সুইসাইডের মধ্য দিয়ে আমরা হারিয়ে ফেলতাম না। Doing suicides for the fear of debarring from online classes is the social example of inequality. তাহলে যে সকল ছাত্রছাত্রীরা ইতিমধ্যে সুইসাইডের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কারা? তারা কি সম্ভ্রান্ত পরিবারের কেউ, নাকি তারা নিম্ন আয়ভুক্ত পরিবারের? এখানেও তো শিক্ষায় যে অসাম্য, যা চিরাচরিত অসাম্য এবং করোনার আবহে সেই অসাম্যের খোলস বোধহয় ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে আসছে এবং এটি আরও একটি জঘন্যতম দিক যা সমালোচনার আঙিনায় আনতে বাধ্য হচ্ছি। There is an organized loot in education system to be assumed. তার ফলে এই দরিদ্র
ছাত্রছাত্রীদের কাছ থেকেও, মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের কাছ থেকেও এই কঠিন অতিমারিতে কেউই কোনো ছাড় দিতে রাজি নয়। তাহলে আবার কেউ তাদেরকে শিক্ষাক্রম এগিয়ে নিয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা দিতেও বোধহয় রাজি নয়। হ্যাঁ, সরকার কিছু অনলাইন ব্যবস্থা তৈরি করেছে, কিন্তু অনলাইনে যে একটা ছাত্রছাত্রী থাকবে, তার জন্য যে অ্যাপারেটাস প্রয়োজন, তারও তো একটা ব্যয়বহুলতা রয়েছে। সে ল্যাপটপ জোগাড় করুক, কি কম্পিউটার, কি নিদেন পক্ষে একটা মোবাইল ফোন, একটা নেটওয়ার্ক, এই খরচ খরচা বহন করার মতো তাদেরও তো পরিস্থিতি নেই। ফলে সেই সরকারি সুযোগ সুবিধা থেকে একটা বড় সংখ্যক ছাত্রছাত্রী বঞ্চিত থেকে গেল। এই পরিস্থিতিতে শিক্ষা শুধুমাত্র নিউ নর্মাল পজিশনে একটা নতুন রূপে আসতে শুরু করেছে, শুধু তা নয়, শিক্ষার ক্রমটাই, শিক্ষাদানের বিষয়টাই পরিবর্তিত একটা আকার রূপ ধারণ করলো। শিক্ষাবর্ষ পাল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। শিক্ষায় সিলেবাসের যে বোঝা, তাতে হেরফের হতে শুরু করেছে। সুতরাং শিক্ষাক্ষেত্রে একটা সম্পূর্ণ বদলের মতো পরিস্থিতি আমরা দেখতে শুরু করেছি। সবশেষে আমাদের একথা বলতেই হচ্ছে যে it has been still an uncertain fact what the fate of Indian education is. যে কথা নিশ্চিতভাবেই আমরা অনেকেই বলতে শুরু করেছি যে আমাদের দেশের শিক্ষার ভবিষ্যৎ সত্যিকারের কি। যেমন অতি সম্প্রতি আমাদের রাজ্যের শিক্ষা মন্ত্রক থেকে ঘোষণা হলো যে স্কুলগুলি আপাতত বন্ধই থাকছে, কিন্তু কবে খুলব, কিভাবে, সেটা বলা যায়। কারণ এই যে প্রকৃতির হাতে বিষয়টি ছেড়ে দেয়া হয়েছে। কারণ আর যাই হোক, শিশুদেরকে এই জীবন মৃত্যুর মুখোমুখি বিদ্যালয় খুলে বোধহয় আনার মতো পরিস্থিতি আমাদের এখনো হয়নি। When everything becomes okay is a challenging question, seriously. যদি সব কিছু ঠিকও হয়ে যায়, তবুও শিক্ষার ভবিষ্যৎ নিয়ে বোধহয় আমরা তখনও তেমন কিছুই বলে উঠতে পারবো না। But poor students are facing a great trouble due to online education, যেটি আমরা এই 1 ঘন্টা ধরে বলার চেষ্টা করছি যে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যা হারিয়ে ফেলল, তা বোধহয় তাদের জীবন থেকেই হারিয়ে গেল। তার কারণ এই একটা বছর তাদের কাছে আর কখনো ফিরে আসবে না। তাহলে এই একটা বছর তাদের জীবন থেকেই পিছিয়ে গেল। তাদের এই 1 বছরের মধ্য দিয়ে যে জ্ঞান, যে অভিজ্ঞতা তারা সঞ্চয় করতে পারত, তা থেকে বঞ্চিত হলো। In maximum homes, the basic awareness about this technical matter is void. তাছাড়া আকস্মিকভাবে যদি ধীরে ধীরে আমরা এগোতে পারতাম, কারণ আমরা ডিজিটালাইজেশনে বিশ্বের প্রায় পিছিয়ে থাকা দেশগুলির সমান্তরালে দাঁড়িয়ে আছি। সেখানে হঠাৎ করে এইরকম একটি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বোধহয় আমাদের পক্ষে সম্ভব নয়। যারা অনলাইন এডুকেশন সিস্টেমে ছিল আগে থেকে, তারা তাদের ঠিক আছে, কিন্তু সেও তো হাতে গোনা এবং প্রয়োজনই হয়নি বলা যায়। ইন ম্যাক্সিমাম হোমস, ফলে এই প্রযুক্তিগত আকস্মিক পরিবর্তনের ফলে অধিকাংশ পরিবার, এদেশের দরিদ্র মধ্যবিত্ত
পরিবারগুলি, পিছিয়ে থাকা পরিবারগুলি এক কঠিন সমস্যার সম্মুখীন হতে চলেছে। সো অ্যাডমিনিস্ট্রেশন শুড হেল্প দেম। যদি প্রশাসন, সরকার তাদেরকে কোনোভাবে এখনো সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে তুলে আনার একটা চেষ্টা করে আর্নেস্টলি, সো দ্যাট নান ক্যান অ্যাটেম্প সুইসাইড, তাহলে বোধহয় আমরা আর কোনো মেধাবী ছাত্রছাত্রীকে হারাবার মতো কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হব না। যারা ভারতবর্ষের মেধাবী ছাত্রছাত্রী, যারা আগামী দিন এই ভারতবর্ষকে মেরুদণ্ডের মতো সোজা হয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের তথা জাতির মান সম্মান রক্ষায়, জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত, তারা হয়তো কোনো না কোনোভাবে আমাদের থেকে সরে গেল। কিন্তু আর যাতে আমরা কোনো মেধাবী ছাত্রছাত্রীকে এই কারণে শুধুমাত্র অনলাইন শিক্ষা ব্যবস্থায় থাকতে পারছে না এবং শিক্ষাক্রম থেকে পিছিয়ে পড়ছে, সেই দুঃখে যারা সুইসাইডের মতো পথ বেছে নিচ্ছে, আমরা হয় যদি এই পরিস্থিতি থেকে মুক্তি পাই, তাহলে আমরা আর কাউকেই হারাবো না। সেক্ষেত্রে সরকার, প্রশাসন যদি একটু নজর দেয়, তাহলে বোধহয় আমরা এই করাল থেকে বেরিয়ে আসতে পারবো। তো যাই হোক, আমি আনএকাডেমি ক্লাস এডুকেটর হিসেবে রিপ্রেজেন্ট করেছি সবাইকেই, সেই সূত্রে আহ্বান করছি আনএকাডেমি ক্লাস লার্নার হিসেবে নিজেদেরকে এনরোল করো। হ্যাঁ, হয়তো আমাদের ফিস কিছুটা বেড়েছে, কিন্তু এখনো যে প্রাইজ এর মাধ্যমে আনএকাডেমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করছে অনলাইন ব্যবস্থার মধ্য দিয়ে, বোধহয় এখনো চিপ। আমরা বলি যে দিনে 20 টাকা ব্যয়ে এই মহতী শিক্ষাক্রমের মধ্যে তোমরা থাকতে পারো, বিশেষ করে চাকরি প্রার্থীরা যারা এই কঠিন আবহে অফলাইন এডুকেশনের সুযোগ নিতে পারছো না, তারা অনায়াসে এই ব্যবস্থার মধ্যে থাকতে পারো। জানি নেটওয়ার্ক সিস্টেমের অনেক অসুবিধে রয়েছে, অনেকের হয়তো ডিভাইস প্রবলেম রয়েছে, তবুও যারা চাকরি প্রার্থী তাদের বসে থাকলে তো চলবে না, তাদেরকে কোনো না কোনো ব্যবস্থার মধ্য দিয়ে এই এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এবং সেক্ষেত্রে যারা ভর্তি হতে চাও, আমাদের মতো যারা এডুকেটর রয়েছেন, যেমন আমার কোড কেডিসার প্লাস, তোমরা এটি ইউজ করে 10% ডিসকাউন্ট তোমরা অনায়াসে পেতে পারো। অন্তত তোমাদের কিছুটা ব্যয় লাঘব হতে পারে। এখানে দেখানো হয়েছে যে কিভাবে কোন কোর্স তুমি সিলেক্ট করবে। সেক্ষেত্রে আমরা মনে করি 24 মান্থস ইজ দ্য বেস্ট। এটি 10% ডিসকাউন্ট দিয়েই তোমাকে দেখানো আছে। তোমরা যারা স্পেশাল ক্লাসগুলি নিয়মিত করো, সেখান থেকেও তোমরা একটা পয়েন্ট গেইন করতে পারো এবং হয়তো আবার 10% ছাড়ও পেয়ে যেতে পারো। তাতেও তোমাদের কিছুটা লাঘব হতে পারে। এছাড়া কোন পে সিস্টেমের মধ্যে তুমি থাকবে, যেমন দেন ইউ হ্যাভ টু গিভ ইউর ব্যাঙ্ক ডিটেলস টু ট্রান্সফার দ্য মানি অ্যান্ড বিফোর ডু সো চুজ দ্য রাইট প্ল্যান। তুমি আগে ঠিক করবে কোন প্ল্যানটা তুমি সিলেক্ট করছো, এবং পেমেন্ট তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা আগে ঠিক করো যে কোন প্ল্যানের মধ্যে তোমরা থাকবে। সেক্ষেত্রে আমাদের বেস্ট সাজেশান হচ্ছে যে একেবারে 24 মান্থের জন্য নিজেদেরকে এনরোল করে নাও। কারণ কি বলছি, যে দেখো 1 মাস 2 মাস 3 মাসের জন্য অনেকে এনরোল করে, কিন্তু 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে চাকরি পাওয়া যাবেই বা তার মুখোমুখি হওয়া যাবেই, তাতে কোনো নিশ্চয়তা নেই।
তাহলে আবার হয়তো ৩ মাস, আবার ৩ মাস, তাতে খরচ প্রচুর বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা ২ বছরের জন্য এনরোল করে নিতে পারি এবং তাতে অনেকটা ইকোনমি হবে। এটাই বলা হচ্ছে। এরপর পেমেন্ট লিঙ্ক, সেখানে দিলেই পেমেন্টে চলে যাওয়া যাবে। এরপর যেটা আমরা বারবার বলি যে যারা আনএকাডেমির একেবারে ভেতরে অর্থাৎ ক্লাস লার্নার হিসেবে রয়েছে, তারা অনেক ইন্টারনাল সুযোগ সুবিধা পেয়ে থাকে। যেমন এখানে বলা হচ্ছে যে কেউ যে কোনো সময় তারা টেস্টে আসতে পারে এবং সলভ 300+ কোশ্চেন, অর্থাৎ পার ডে তারা ৩০০রও বেশি প্রশ্নের সলভ করতে পারে। এবং যদি কেউ কোনো ডেসক্রিপটিভ কিছু লেখা দেখানোর চেষ্টা করে, তাহলেও তারা সেগুলি ব্যবস্থা রয়েছে। তারা এডুকেটরদের দিয়ে যা লিখলো তা কতখানি ঠিকঠাক হয়েছে, এখানে তার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আনএকাডেমি একটা মহতী কাজের মধ্যে দিয়ে নিজেদেরকে ব্রতী করেছে। সেই মহান কর্মযজ্ঞে আমিও না এসে পারিনি। আমিও এইখানে এই কর্মযজ্ঞে সামিল হয়েছি এবং আজকে উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে আনএকাডেমি দেশের প্রত্যন্ত প্রান্তে এই অনলাইন শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে স্বল্প ব্যয়ে। অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত দরিদ্র পরিবারের ছাত্রছাত্রী পরীক্ষার্থীরাও যাতে আনএকাডেমি সাবস্ক্রাইব করতে পারে, তাদের উপর এমন কোনো চাপ না পড়ে, সেই দিকে লক্ষ্য রেখে এরকম একটি মহতী কাজে তারা নিয়োজিত হয়েছেন। আমরা যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছি, যারা অফলাইনে বহুদিন আমরা আমাদের গুরু দায়িত্ব পালন করেছি এবং হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে তাদের বেকারত্ব ঘুচিয়ে চাকরির মুখোমুখি এনে দাঁড় করিয়েছি, এটি শুধু প্রমাণ সাপেক্ষ বললে হয়তো আমরা এই মহান এডুকেটরদেরকে খাটো করব। তারা বহু ছাত্রছাত্রীদের পায়ের তলার মাটি খুঁজে দিয়ে এসেছেন। এখন তারা অনলাইন ব্যবস্থার মধ্যে রয়েছেন এবং তারা ভীষণ স্টুডেন্ট ফ্রেন্ডলি। তারা যে কোনো মুহূর্তে তারা যে কোনো সহায়তার জন্য আগ্রহী। তারা নিজেদের সমস্ত জ্ঞান ঢেলে দিয়ে এখানে এই ব্যবস্থার মধ্যে তারা রয়েছেন। সুতরাং আর্নেস্টলি রিকোয়েস্ট করব, আমি কমলেন্দু দালাল আনএকাডেমি প্লাস এডুকেটেড হিসেবে বলবো যে যথাসম্ভব যত দ্রুত আনএকাডেমি সাবস্ক্রাইব করে ক্লাস লার্নার হিসেবে তোমরা নিজেদের নাম এনরোল করো এবং চাকরির মুখোমুখি দাঁড়াবার চ্যালেঞ্জটি গ্রহণ করো। আমরা সমস্ত অভিজ্ঞ এডুকেটররা তোমাদের পাশে রয়েছি। সবাইকে এই ক্লাসটিতে অ্যাটেন্ড করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আনএকাডেমি এবং আমার তরফ থেকে সকলকে শুভেচ্ছা